তাণ্ডবের ক্ষেত্রে যেটি হয়েছে, তাণ্ডব অবশ্যই আফটার বরবাদ একটা বিশাল মার্জে স্কেলে ব্যবসা করেছে ছবিটি, এবং এর পরবর্তীতে তাণ্ডব নিয়ে প্রচারণা তাণ্ডব নামানোর জন্য অবশ্যই একটা ভালো ধরনের ক্যাম্পেইন দরকার ছিল। সেই ক্যাম্পেইনটা খুব ফ্রি অফ কস্ট নিশো হেটার্স বলবো। তাণ্ডবের যে ঘটনাটা ঘটে গেল, আজকে অলরেডি রাফি বলেছেন যে খুব স্যাটার করে বললেন যে কান নিয়েছে চিলে, সুতরাং আগে কানটা ধরে দেখেন কানটা। কারণ কিছুদিন আগে রাফির সাথে কথা হচ্ছিল, ও বলছে দেখেন ভাই, আমি তো বলি নাই যে আমি কখনো বলি কে আগে নাই, এবং এটা নিয়ে তুমুল কাণ্ড। এখনো আমি বলবো যে এটা ফ্রি অফ কস্ট সাকিবিয়ান ভার্সেস যে হেটার্স নিশো হেটার্সটা যেই কেওয়াজ বা যে আলোচনাটা হলো, সেটি তাণ্ডবের জন্য অবশ্যই মানুষের প্রচারের জায়গাটা হিট করেছে, যে জানছে যে কিছু একটা ঘটনা ঘটছে। যদিও হাই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সালাম। সাদাসিধে কথায় আমি র্যান্ডম ফিল্ম বা যখন যে বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা করে সেটা নিয়ে আমি লাস্ট 73 পর্বে বলেছি যে ছবির প্রচারণাটা কতটা জরুরি। এক্ষেত্রে ধরেন কন্ট্রোভার্সি হয় ইন এ গুড ওয়ে অর ব্যাড ওয়ে। সুড়ঙ্গর পরে তুফানের পরে তাণ্ডব। সুড়ঙ্গতে রাফি এবং এন্টার টিম যেই স্টান্টটা নিয়েছিল, প্রচারের স্টান্ট যদি বলি, তাহলে সেটা যে অ্যাটেনশন সিক করা। কারণ সে সময় সুড়ঙ্গ প্রিয়তমার সাথে ফাইট দিয়েছে। প্রিয়তমার একটা ছবি অলরেডি ভাইরাল হয়ে গিয়েছিল, যেটিতে শাকিব খান বৃদ্ধ লুকে দেখা গিয়েছে। সো ওই থেকে কভার আপ করার জন্য পরবর্তীতে সেটি রিভিলও হয়েছে যে আফরান নিশো খুব অফেন্স কথাবার্তা বলছিল, এবং সেগুলো নিয়ে আমরা অনেকে প্রতিবাদ করছি। কিন্তু দিন শেষে ছবিটার একটা ব্যবসায়িক রিটার্ন এসছে। কিন্তু এই ধরনের প্রচারণা আসলে কতটা সঠিক বা সহায়ক হয় একজন অভিনেতা বা শিল্পীর? আপনি যদি আমরা যদি ভুল না করি, তাহলে দেখবেন যে বেশ কিছুদিন আগে, তারও 2 বছর 1-2 বছর আগে থেকে কিন্তু টক শোতে একটু মারামারি, ওই যে বুবলির যে একটা মারামারি বিষয়টা, টেকনিক্যালি সেটি প্রচার করার বিষয় ছিল, বাট সেটা ফল ডাউন করলো আদর আজাদ এবং বুবলির। এক প্রচারের ক্ষেত্রে এ ধরনের স্টান্ট অনেকে নেয় বা নিতে চায়। তাণ্ডবের ক্ষেত্রে যেটি হয়েছে, তাণ্ডব অবশ্যই আফটার বরবাদ একটা বিশাল মার্জে স্কেলে ব্যবসা করেছে ছবিটি, এবং এর পরবর্তীতে তাণ্ডব নিয়ে প্রচারণা তাণ্ডব নামানোর জন্য অবশ্যই একটা ভালো ধরনের ক্যাম্পেইন দরকার ছিল। সেই ক্যাম্পেইনটা খুব ফ্রি অফ কস্ট নিশো হেটার্স বলবো। নিশো হেটার্স ইকুয়াল টু সাকিবিয়ান কিনা আমি জানি না, কিন্তু বরাবরের মতো বলে আসছি যে আপনি নিশোর ভক্ত হতে পারেন, আপনি শাকিব খানের ভক্ত পারেন, কিন্তু কেউ কাউকে ছোট করে, কটাক্ষ করে, সমালোচনাও করতে পারে, কটাক্ষ করে বলাটা অন্যায়। যে ওয়ে অফ অ্যাপ্রোচ আজকে আপনি কিভাবে বলছেন, সো ওই জায়গা থেকে আমার শিষ্টাচারটা খুব জরুরি। তাণ্ডবে যে ঘটনাটা ঘটে গেল, আজকে অলরেডি রাফি বলেছেন যে খুব স্যাটার করে বললেন যে কান নিয়েছে চিলে, সুতরাং আগে কানটা ধরে দেখেন কানটা। কারণ কিছুদিন আগে রাফির সাথে কথা হচ্ছিল, ও বলছে দেখেন ভাই, আমি তো বলি নাই যে আমি কখনো বলি কে আগে নাই, এবং এটা নিয়ে তুমুল কাণ্ড। এখনো আমি বলবো যে এটা ফ্রি অফ কস্ট সাকিবিয়ান ভার্সেস যে হেটার্স নিশো হেটার্সটা যেই কেওয়াজ বা যে আলোচনাটা হলো, সেটি তাণ্ডবের জন্য অবশ্যই মানুষের প্রচারের জায়গাটা হিট করেছে, যে জানছে যে কিছু একটা ঘটনা ঘটছে। যদিও শাকিব খানের ছবি ছাড়া আইএসপি বা এ ধরনের স্টান্ট অন্য কোনো তারকার বেলায় এটা খাটতো না, এটা খুব একটা কাজে দিত না। অনন্য মামুন এখন অনন্য মামুনকে অবশ্য ইউটিউবার বলাই যায়, কারণ রেগুলার ইউটিউব করছে, বেশ সুন্দর সেট ফেলে, কালারফুল সেট, এবং সুন্দর করে গুছিয়ে কথা বলে। যদিও ওর কিছু উচ্চারণে একটু সমস্যা আছে, সেগুলো আমি বলে দেবো স্পেসিফাই করে। আমার নিজেরও কিছু উচ্চারণের সমস্যা থাকে, বাট ওটা আমার বলা উচিত যেহেতু আমি ওর ওয়েল উইশার। তো ও মাঝে মাঝে খুব নিজের মন গড়া বেশ একটা এক ধরনের স্টেটমেন্ট দিতে, এবং সেক্ষেত্রে মামুন আবার বলছে যে সাকিব ছাড়া অন্য কাউকে নিয়ে প্লিজ একটা ফাইট দেন, তাহলে বুঝবো যে এটা সত্য, এটা অস্বীকার করার মতো কিছু নাই। কিন্তু আমার আজকে সাদাসিধে কথার মূল পয়েন্ট অফ ভিউটা হচ্ছে, বাংলাদেশে আমি সম্ভাবনা দেখি শাকিব খানের পরে অবশ্যই আফরান নিশো, শরীফুল রাজ, সিয়াম। এর বাইরে নাটক থেকে আসা বা নাটকের থেকে সিনেমায়, এই তর্কটা আমার মনে হয় খুবই ইলজিক্যাল। কারণ বাংলাদেশে এখন আসলে নাটকের আর্টিস্ট গুলোই রোল করবে সামনে। মোশাররফ করিম এখন যদি রেগুলার ছবি করে, একটা জনরা তৈরি করে সুন্দর দারুণ একটা পজিশন তৈরি করতে পারবে। আবার ধরেন অপূর্ব যদিও দীর্ঘদিন ইউএসএ থাকছে,
এবং বেশ প্রায় বছরখানেক ইউএসএ থাকবে, এরপরে হয়তো যাওয়া আসার ভেতরে থাকবে। কিন্তু অপূর্ব সামনে কিন্তু ফিল্মে ডাইভ, অপূর্ব তো নাটকের আর্টিস্ট, সুতরাং নাটকের আর্টিস্ট দিয়ে সিনেমা চলে না, ওই যে পুরনো একটা মানে ডিকশনারিতে লেখা বিষয়, ওইটা আর এখন আর প্রমাণিত সত্য না। সেটা খুব ব্যতিক্রম ভাবে দেখে গিয়েছেন 140 ভিলেন রোল, কিন্তু হিরোইক রোলে আফরান নিশো আসছেন, জয়া আহসান লিড করেছে, অপূর্ব সামনে আমি মনে করি বিশাল রান, সিয়াম অলমোস্ট নাটকের কাজ করে তারপরে সিনেমা এসছে। এটা বলা আসলে চলে না। আর সিনেমা চলবে না চলবে এটা নিয়ে আসলে আমি একটা পর্ব করেছি 73 পর্বে, সেটি হচ্ছে বলেছি যে ক্যাম্পেইনটা কেন জরুরি। তো আমি আবারও আসি তাণ্ডবের এই সাকিবিয়ানদের ধন্যবাদ, এবং আমি বলবো যে ছবির হাইপ তোলাটা খুব জরুরি। মানে যদি আরো খুব স্পষ্ট করে বলি যে যখন তাণ্ডবের টিজারটা প্রকাশ পেল তখন কিন্তু তুমুল আলোচনা, মাঝখানে যে আলোচনাটার ফোকাসটা চলে গেল নুসরাত ফারিয়ার অ্যারেস্ট হওয়াটা নিয়ে, তখন কিন্তু আলোচনাটা একটু মৃদুমান হয়ে গেল এবং একটা লুপ হোল তৈরি হলো যে এরপরে আলোচনার কন্টিনিউশনটা তৈরি থাকাটা খুব জরুরি, যেটা সিনেমার ক্ষেত্রে খুব প্রয়োজন হয়। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে খুব সুন্দরভাবে দারুণভাবে এই কাজটা হয়ে গেছে। যদি এটা প্রি প্ল্যান্ড হয়ে থাকে দ্যাটস ফাইন, অলসো ফাইন, যে এটা স্ট্র্যাটেজিক ভাবে এই ছবিটির নিশো সিয়াম আছে বা নাই এই ধরনের ধোঁয়াশা তোলা হয়, কারণ এটি যমুনা টেলিভিশনের ডিজিটাল পোস্ট থেকে শুরু করে কয়েকটা পত্রিকা ডিজিটাল পোস্টে এটা পোস্ট হচ্ছে। সুতরাং কোন একটা অথেন্টিক জায়গা থেকে যদি এই খবরটা না আসে তাহলে এটা কখনো লিক হয় না। আর লিক হয়নি, এর আগেও বলেছি, আজকেও বলতে চাই যে বলে শেষ করে দেখেন, লিক হওয়ার এটা এক ধরনের না, চরম অসততা। যদি লিক ঘটনায় ঘটতো তাহলে অ্যাভাটারের মতো, টম ক্রুজের বড় ফ্র্যাঞ্চাইজে, ব্র্যাড পিটের বিশাল স্কেলের ছবি, এগুলো কিন্তু দণ্ডনীয় অপরাধ। মানে এটা কিন্তু মানে এমন $1 মিলিয়ন সু করে দেবে এখানে। আপনি যদি মানে ধরেন একটা সেটে তো 1-150 মানুষ থাকে, কিন্তু আপনি যদি কোনোভাবে এটা টের পায় যে কার কাছ থেকে তথ্যটা গেল, টের পাওয়া যায় এখানে। সো শুধু আমেরিকান না, আপনি ইন্ডিয়ান মুভি বলেন, কোরিয়ান মুভি বলেন, ছবিটা রিলিজের পর, কারণ ছবিটা কি, ছবিটা একে তো ডিভাইস ভিত্তিক চলে আসছে, কিন্তু সিনেমা হলে মানুষ দেখে যে একটা সাসপেন্স, মানুষ যখন ছবি হল থেকে বেরিয়ে আসে তখনও মানুষ আরেকজনকে পুরো গল্পটা বলতে চায় না, যে ঠিক আছে তুই তাহলে দেখার মজাটা হারায় ফেলবি। সেখানে দেখেন তুফানে এক ঘটনা ঘটলো, চঞ্চল চৌধুরীর সাথে আমি যখন একটা ফেস্টিভ্যালে জয়েন করার জন্য একসাথে আসলাম, আমরা অন দ্য ফ্লাইট কুয়েতে নেমে আমরা জানতে পারলাম যে তুফানে যে চঞ্চল চৌধুরী ক্যামিও আছে ওটা লিক হয়ে গেছে। তো লিক হইলে যে হুলস্থুল হয়, কিন্তু ছবিটার যে মজাটা, প্রথম শো 100 সিনেমা হলে 100টা শো 100 গুণ দেন, 500-600 করে গুণ দেন। এই যে এই বান্ডেল অফ অডিয়েন্স যারা দেখলো তারা যে চমকে গেল, ওই চমকানো থেকে হল থেকে বেরিয়ে কিন্তু এসে বলে যে টুইস্ট আছে। সুতরাং এটা আপনি ক্যামিও রোলগুলো যে বা যারা প্রোডাকশন হাউস থেকে বলি, লাইট পার্সন বলি, ডিরেক্টর বলি বা প্রিপ্ল্যান বলি, এগুলো যখন বাইরে বেরিয়ে আসে অবশ্যই এটি অসততা, এবং এই অসততা নিয়ে বড় বড় প্রোডাকশন হাউস সামনের দিকে ভাবা উচিত। কারণ ছবিটার নিউজ দেয়া থেকে শুরু করে কতটুকু প্রচার পাবে সেই জায়গা থেকে সচেতনতাটা খুব জরুরি। আমি একটা উদাহরণ দিয়ে আজকের সাদাসিধের এই আলোচনাটা শেষ করব। দেখেন, তারেক মাসুদ ভাই আমার খুব কাছের ছিল, কাছের বলতে উনি আমাকে খুব আদর করতেন। তারেক মাসুদ ভাই কথা বলছিল, আমি তার যে ছবি রিলিজের সময় তার যে তেস্তুরি পাড়ার যে তেজগাঁ থানা ঠিক উল্টা দিকে তার বাড়ি ছিল, এবং যেতাম ওখানে দেখতাম যে প্রচুর পরিমাণে, তখন ভিউ কার্ড ফেসবুক আসে নাই, একই ছবি প্রচুর প্রিন্ট করছে, একটাই ছবি। তো আমি বলতাম যে প্রতিটা ছবিতে আপনি একটা ছবি প্রত্যেক জায়গায় দেন এবং অন্য ছবি মানে নিজেও প্রিন্ট করেন। তখন উনি একটা কথা বলছিল, আমার এই অনেকগুলো ইমেজ যদি বেরিয়ে যায় মানুষের পারসেপশনটা একরকম হবে না। একটা ছবি আমি দেখাতে মানে মুখস্থ করা যাবে যে এইটা মাটির ময়না, এটা অন্তর্যাত্রা। সিনেমার পলিসিটা এমন হাও। সেই সময় যখন ফেসবুক ছিল না, খুব বেশি একদমই অপ্রতুল ভাবে থাকা অবস্থায় কিন্তু তারেক মাসুদ ভাই মারা গেছে। একটা ছবি আপনি দেখেন, মাটির ময়না বলতে কিন্তু আপনার চোখে ভাসবে ওই ছবিটা, অন্তর্যাত্রা, ওই যে ট্রেনের ওই ছবিটা, অন্তর্যাত্রা, তারেক যাত্রা। সুতরাং এই ইমেজ বিল্ড আপটা কত নান্দনিকভাবে করা যায় সেটাই আসলে এক সিনেমা শিল্পের পরিচালক বা প্রযোজক ও প্রোডাকশনের দায়িত্ব। সে কাজটি সুন্দরভাবে হলো কি হলো না তাণ্ডবে সেটি আপনারা জানাবেন, মতামত দেবেন, এবং মতামতগুলো নিয়ে আমি আলাদা কথা বলতে চাই। নিশ্চয়ই কথা জারি থাকবে। কে কাকে কটাক্ষ করলো সেটি নিয়ে আসলে আমি সত্যিকার অর্থে কোনো কথা বলতে চাই না। শুধু বলতে চাই, কাউকে হেয় করে, কাউকে ছোট করে কেউ কোনোদিন বড় হইতে পারে। গুড লাক অল অফ। আবারও কথা হবে।